জি, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে চাংখারপুলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার 3 জন সাক্ষীর জবানবন্দি এবং জেরা শেষ হয়েছে এবং এই মাসের 12 তারিখে পরবর্তী সাক্ষী উপস্থাপনের জন্য দিন নির্ধারণ হয়েছে। আমরা মনে করছি যে এই মামলার ঘটনার এবং এক্সপার্ট উইটনেস এক্সামিনেশন শেষ হয়েছে। আমরা আশা করছি যে 12 তারিখে আমরা তদন্তকারী কর্মকর্তাকে সাক্ষী হিসাবে উপস্থাপনের মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করতে পারব। তারপরে এই মামলার আরেকটি ধাপে বাকি থাকবে, সেটি হলো যুক্তিতর্ক, তারপরে রায়ের তারিখ নির্ধারণ। আজকে পর্যন্ত এই মামলায় 24 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তার মধ্যে একজন বিশেষ তদন্তকারী কর্মকর্তা এবং 2 জন বিশেষজ্ঞ এবং একজন জব্দ তালিকার সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন। এর মধ্যে দিয়ে কি বেরিয়ে আসলো? এখান থেকে দেখা যাচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী লেথাল উইপন ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীকে যে নির্দেশনা প্রদান করেছিলেন ছাত্র জনতার উপরে গুলিবর্ষণের, তারই ফলশ্রুতিতে 5 তারিখে চাংখারপুর এলাকায় লেথাল উইপন ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী গুলিবর্ষণ করে এবং 6 জন ছাত্র জনতা সেখানে নিহত হয়। এবং আপনারা দেখবেন যে প্রসিকিউশন তদন্তকালে তদন্ত সংস্থা যে তদন্ত প্রতিবেদন দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সেখানে প্রায় 50-এর অধিক আইন শৃঙ্খলা বাহিনী সেখানে নিয়োজিত ছিল এবং তাদের বেশিরভাগ আইন শৃঙ্খলা বাহিনী সেখানে গুলিবর্ষণ করেছে। তার মধ্য থেকে মাত্র 3 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে এই মামলায় আসামি করা হয়েছে, যারা ওইখানে লেথাল উইপন ব্যবহার করেছেন। বাকি যারা অন্যান্য অস্ত্র ব্যবহার করেছেন এবং যে সকল অস্ত্রে ওই 6 জনের শরীরে ওই সকল অস্ত্রের কোনো বুলেট বা গুলি পাওয়া যায় নাই, তাদেরকে এই মামলায় আসামি করা হয়নি। প্রায় 50 জন আসামির মধ্যে 50 জন পুলিশ সদস্যের মধ্যে আমরা মাত্র 3 জন পুলিশ সদস্য যারা লেথাল উইপন ব্যবহার করেছে এবং তাদেরকে যারা কমান্ড দিয়েছেন তাদেরকেই কেবল আসামি করেছে। আপনারা নাম আর আমি বলতে চাচ্ছি। তারা যে সকল অস্ত্র ব্যবহার করেছে সেই সকল অস্ত্র ওইখানে যারা নিহত হয়েছে তাদের শরীরে পাওয়া যায়নি এবং তাদের অস্ত্রের গুলিতে তারা কেউ নিহত হয়নি, এজন্য আমরা তাদেরকে বাদ দিয়েছি। তবে যেহেতু এই মামলার তদন্ত চলমান আছে, ভবিষ্যতে যদি আরো কারো বিরুদ্ধে কনক্রিট প্রমাণ আসে আমাদের আনতে আইনগত কোনো বাধা নেই। আরেকটি মামলা আজকে ট্রাইব্যুনালে ছিল, সেটি হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও বেশ কয়েকজন আসামি সেই মামলা আছে। গত 15 বছরের ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের অভিযোগে যে মামলাটি এর আগে দায়ের হয়েছিল, তার মধ্যে বেশ কয়েকজন আসামি গ্রেফতার পরোয়ানামূলে ট্রাইব্যুনালে হাজিরও করা হয়েছে। এই মামলায় বেশ কয়েকজন আইনজীবী ওকালতনামা দাখিল করেছিলেন। তার মধ্যে একজন আইনজীবী তিনি আজকে একটি আবেদন করে ট্রাইব্যুনালে জানিয়েছেন যে উনি এই মামলায় আর আসামি পক্ষে দাঁড়াতে চান না। কারণ হিসাবে উনি ওনার আবেদনে উল্লেখ করেছেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ ওনার ইন্টারেস্টের কনফ্লিক্ট হয়েছে। কিভাবে হয়েছে? যে উনি নিজে একজন গুম ভিকটিম হিসাবে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে একটি অভিযোগ করেছিলেন, যে ওই অভিযোগে তিনি যাদেরকে অভিযুক্ত হিসাবে দেখিয়েছেন এবং ইতোমধ্যে উনি ট্রাইব্যুনালে একজন সাক্ষী হিসাবে জবানবন্দি প্রদান করেছেন তদন্তকারী কর্মকর্তার কাছে, সেখানে তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তারাই এই ট্রাইব্যুনালে মামলায় ইতিমধ্যে আসামি হয়েছেন, আর সেই আসামির পক্ষেই উনি আইনজীবী হিসাবে ট্রাইব্যুনালে দাঁড়িয়েছেন, যেটা অ্যাবসলিউটলি মিসকন্ডাক্ট অফ এ লয়ার। এটাকে উনি মেনশন করে উনি এই 3টি মামলা থেকে উনার ওকালতনামা প্রত্যাহারের আবেদন করেছেন। ট্রাইব্যুনাল এই আবেদন মঞ্জুর করে তার ওকালতনামা বাতিল করেছেন এবং ওই আসামিদের পক্ষে ফ্রেশ 3টি ওকালতনামা ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে ইতিমধ্যে। ঠিক আছে। আচ্ছা, 13 তারিখ রায়ের ডেট হবে, এ নিয়ে এখনই কথা বলা শুরু হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে নানা রকম চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো সার্বিকভাবে প্রসিকিউশন কি চাপ অনুভব করছে, অথবা এই সার্বিক বিষয়টাকে আপনারা নিরাপত্তা নিয়ে কোনো রকম উদ্বেগ আছে কিনা? যে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের 13 তারিখে। তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই। প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না। প্রসিকিউশনের দায়িত্ব হলো ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা থেকে যে অভিযোগগুলো আনা হয় সেটি ট্রাইব্যুনালে প্রমাণ করার জন্য চেষ্টা করা,
সাক্ষ্য উপস্থাপন করা, যুক্তিতর্ক তুলে ধরা। ট্রাইব্যুনালের দায়িত্ব হলো যুক্তিতর্ক এবং সাক্ষ্য বিবেচনায় রায় প্রদান করা। এর বাইরে প্রসিকিউশনের আর কোনো দায়িত্ব নেই এবং প্রসিকিউশন অন্য কোনো বিষয়ে খেয়ালও করছে না। 13 তারিখে হচ্ছে কবে রায় হবে সেই তারিখ নির্ধারণ হবে, কিন্তু দুজন উপদেষ্টা একজন বক্তব্যে বলেছেন, একজন স্ট্যাটাসে অলরেডি বলে ফেলছেন যে 13 তারিখে রায় হবে। এটা নিয়ে একটা কনফিউশন হচ্ছে, আপনাদের দিক থেকে একটু ক্লিয়ার করে দেন। জি, আসলে আমাদের সাধারণত যে মামলাগুলো ট্রায়াল কোর্টে হয়, হাইকোর্ট ডিভিশনে হয়, সেখানে রায়ের তারিখ নির্ধারিত থাকে যে আগামী অমুক তারিখে রায়। ট্রাইব্যুনালে এর আগে আমরা দেখেছি যে সিএভি করা হয়, মানে রায়ের জন্য অপেক্ষমান করা হয়। এবার ট্রাইব্যুনাল রায়ের তারিখ নির্ধারণের জন্য একটি তারিখ রেখেছেন, সেটি হলো 13 তারিখ। যারা রেগুলার প্র্যাকটিস করেন না অথবা এই কোর্ট এবং লয়ের সাথে সরাসরি সম্পৃক্ততা নয়, তারা হয়তো বা একটু ভুল বুঝেছেন। আমি আপনাদেরকে ক্লিয়ার করছি যে এই মাসের 13 তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হবে। কবে তারিখ নির্ধারণ করা হবে এটা আমরা 13 তারিখে জানতে পারবো। 13 তারিখে কোনো রায় ঘোষণা হবে না। আচ্ছা, 13 তারিখ উপলক্ষে তো এরই মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা যেটি দেখছি যে বিভিন্ন জায়গায় তারা কিছু কর্মসূচি দিয়েছে, বিএনপির দিক থেকেও কথাবার্তা হচ্ছে, মানে বেশ রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে। এখন এই 13 তারিখকে কেন্দ্র করে আলাদা করে কি একটু নিরাপত্তাটা নেওয়ার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা বা নিরাপত্তা বাড়ানো হচ্ছে কিনা? আমরা দেখছিলাম পুলিশের সিনিয়রদের অনেকেই আসছেন, ট্রাইব্যুনালের যারা রেজিস্ট্রার রয়েছেন তারাও খাচ্ছেন, বিভিন্ন দিকে যাচ্ছেন, দেখছেন। বাড়তি নিরাপত্তা কি নিতে হচ্ছে বা দেওয়া হচ্ছে? রাজনৈতিক দলগুলো তারা রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবেন, রাষ্ট্রের বা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সেটার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নাই। এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করি না। একটা বিষয়টাও পরিষ্কার যে যত রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, মূল কাজটা তো আপনারা করছেন। সেই ক্ষেত্রে এই যে বিচারের মূল কাজটা আপনারা করছেন, আপনাদের উপর কোনো ধরনের বা আপনারা বা কোনো বাড়তি চাপ অনুভব করছেন কিনা এই পরিস্থিতির কারণে? না, প্রসিকিউশন এই পরিস্থিতিতে কোনো বাড়তি চাপ অনুভব করছে না। প্রসিকিউশন শুধু তাদের মামলা প্রমাণের জন্য আইনের মধ্যে থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনি যেহেতু প্রসিকিউটর অ্যাডমিন, সেহেতু ট্রাইব্যুনালের প্রসিকিউশন নিরাপত্তা এবং ট্রাইব্যুনাল নিরাপত্তা কিন্তু আপনার কাঁধেই আসে। সেক্ষেত্রে বাড়তি নিরাপত্তার বিষয়টি আপনারা আনবেন কিনা? নিরাপত্তা চাদরে ঘিরে ফেলা এরকম কিছু না, প্রসিকিউশন অ্যাডমিনের দায়িত্ব হলো যে মামলাগুলো ট্রাইব্যুনালে পরিচালিত হচ্ছে সেগুলো প্রসিকিউটরদের মধ্যে সমন্বয় করা, ট্রাইব্যুনালের ঠিকমতো ফাইলিং করা পিটিশনসগুলো বা অন্যান্য বিষয়ে। নিরাপত্তাটা অ্যাবসলিউটলি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি সংস্থা কাজ করছেন, তারা এই বিষয়ে যথার্থ ব্যবস্থা নেবেন আমরা আশা করছি। একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে গুমের 2টা মামলা আর রামপুরার, যেখানে 15 সেনা কর্মকর্তা কারাগারে। বৃহস্পতিবার আপনারা এর আগে ক্লিয়ার করছেন যে ট্রাইব্যুনালের আইনটা সংবিধান দ্বারা প্রোটেক্টেড এবং এখানেই বিচার হইতে হবে। তারা বলছে যে 2টা আইনই স্পেশাল, মানে সেনা আইনটাও স্পেশাল আবার এটাও এক, এবং তারা এটাও বলছেন যে তারা প্রস্তুত আছে আর কি, চাইলে সেনা আইনে তারা বিচার করতে পারে, সরকার চাইলে। আচ্ছা, এই মন্তব্যটা বৃহস্পতিবার সেনাবাহিনীর পক্ষ থেকে করা হয়েছে। যদি এটার জবাব আমরা শুরুতেই দিয়েছি এবং বিজ্ঞ চিফ প্রসিকিউটর স্যার দিয়েছেন যে সেনা সদর দপ্তরের প্রথম দিনের যে সংবাদ সম্মেলন এবং পরবর্তী দিনের সংবাদ সম্মেলন থেকে প্রতীয়মান হয় যে দেশের আইন এবং আদালতের উপরে সেনাবাহিনীর সর্বোচ্চ সমর্থন আছে এবং তার প্রমাণ তারা রেখেছেন যে ট্রাইব্যুনালের নির্ধারিত তারিখের দিন তারা তাদের কর্মকর্তাদের ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন এবং আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে সেনাবাহিনীকে সেজন্য ধন্যবাদ জানিয়েছি যে আইন প্রয়োগের ক্ষেত্রে তারা যে সাহায্য করেছেন। 2টা আইনই দেশের স্পেশাল ল, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল হলো এমন একটি আইন যেটি কনস্টিটিউশনের প্রথম সংশোধনী দিয়ে এটিকে প্রোটেক্টেড করা হয়েছে এবং বলা হয়েছে যে এই আইন বাংলাদেশের প্রযোজ্য সকল আইনের উপরে প্রাধান্য পাবে। এটা এই আইনের সেকশন 26-এ বলা আছে এবং সংবিধানের আর্টিকেল 47A এবং আর্টিকেল 47(3)তে বলা আছে যে সংবিধানের সাথেও যদি এই আইন সংঘর্ষপূর্ণ হয় কোনো ক্ষেত্রে, তাহলে সংবিধান সেখানে সাইলেন্স হয়ে যাবে, এই আইনটি প্রাধান্য পাবে। অতএব বাংলাদেশের সকল আইনের উপরে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইন প্রাধান্য পাবে। সেটা আজকে প্রাধান্য পাবে না, সেটি 1973 থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সকল আইনের উপরে এই আইন প্রাধান্য পাবে বলে 73তেই বলে দেওয়া আছে। সেনা আইনের সুযোগ নেই, সেনা আইন বা অন্য কোনো আইনে বিচারের সুযোগ নাই যেটি এই আইনে বিচারযোগ্য। ঠিক আছে।